হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সার্কেলের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখাবো, যেগুলো এক্সামে আসার চান্স বেশি রয়েছে, আর এগুলো প্রিভিয়াস ইয়ারেও এসছে। আর আমি এর আগেও স্টেট লাইনের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি দিয়েছিলাম, সেটা আমার প্লেলিস্ট চেক করলে তোমরা অবশ্যই দেখতে পাবে। পারলে প্লেলিস্টটা একবার চেক করে এসো। তো শুরু করা যাক আজকে সার্কেলের অঙ্কগুলো। দেখে নিই ফার্স্ট অঙ্ক কী বলেছে এটা একটা সার্কেলের সমীকরণ, 2x² প্লাস pxy প্লাস 2y² প্লাস p মাইনাস 4 × x প্লাস 6y মাইনাস 5 = 0। সমীকরণটি বৃত্তের সমীকরণকে সূচিত করলে বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, আমরা জানি যে বৃত্তের একটা সমীকরণ হয় হচ্ছে x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল r²। এটা হয় আমরা জানি। আমরা যদি এটাকে সমাধান করি, মানে x² প্লাস মাইনাস 2ax প্লাস a² প্লাস y² এইটার আসছে। তো এটাকে যদি সমাধান করি, আলটিমেট দাঁড়াবে x² প্লাস 2 প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা হচ্ছে বৃত্তের একটা সাধারণ সমীকরণ দাঁড়াচ্ছে। তাহলে এই বৃত্তের সমীকরণ আমি কী দেখতে পাচ্ছি যে x² রয়েছে, y² রয়েছে, আর x এর একটা সহগ রয়েছে, y এর একটা সহগ রয়েছে, আর ধ্রুবক পদ রয়েছে = 0। এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই বৃত্তের সমীকরণটাতে দেখো, এখানে যে x² রয়েছে, x² এর সহগে আমাকে এখানে 1 রাখতে হবে, 1 নেই। প্রথম কথা এটা একটা রং এখানটা রয়েছে। আবার এখানে দেখো y² সহগেও 2 রয়েছে, আমাকে এখানে y² সহ 1 রয়েছে, মানে এখানেও একটা ভুল রয়েছে, এগুলোকে আমাকে ঠিক করতে হবে। আচ্ছা, এবার দেখো x এর একটা সহগ রয়েছে, ঠিক আছে, y এরও একটা সহগ রয়েছে, ঠিক আছে, একটা ধ্রুবক পদ রয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে xy, এই xy ইন্টু x ইন্টু y, এই পদটা কিন্তু এই বৃত্তের সাধারণ সমীকরণে নেই। তাহলে আমাকে প্রথমে এই xy পদটাকে সরাতে হবে। তাহলে xy পদটাকে যদি আমি প্রথম কাজ হচ্ছে আমার xy পদটাকে সরানো। এবার এইটাকে যদি আমি সরাতে চাই, তাহলে আমি p এর মান যদি 0 করে দিই, তাহলেই আমার xy পদটা সরে যাচ্ছে। মানে এই 0 বসিয়ে দিলে এখানে পুরোটা 0 হয়ে যাচ্ছে। এই কারণেই সবাই এই সমীকরণটা বুঝতে পারে না আর ভুল করে। অঙ্কটা ছোট, কিন্তু এই জায়গাটাই বুঝতে পারে না। তো কি করব? এটা একটুখানি ট্রিকি, মানে বুঝতে হবে ব্যাপারটা, যে p এর জায়গাটা এখানটা 0 বসাতে হবে, তাহলেই আমার x এর পদটা সরে যাবে আর বৃত্তের সমীকরণে আমি পেয়ে যাব। তারপর আমি এখানে x² y² এর সহগুলোকে 1 করবো, সেটা আলাদা কথা। প্রথমে আমাকে p এর এই xy পদটাকে সরাতে হবে। তোমরা যদি বলতে চাও যে xy জায়গায় 0 বসাবো, তাহলে তো আমার পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে হবে না। আমার p এর জায়গায় 0 বসাতে হবে, এখানেও তাই p এর জায়গায় 0 বসিয়ে দিতে হবে। সেটাই তাহলে চলো করা যাক। আচ্ছা, এইটুকু কিন্তু তোমাদের পরীক্ষায় করতে হবে না, এইটুকু জাস্ট আমি বোঝালাম, এইটুকু কিন্তু পরীক্ষায় করার দরকার নেই। মেন অঙ্ক এবার স্টার্ট করছি। তো আমি সমীকরণটাকে টুকে নিই। 2x² প্লাস pxy প্লাস 2y² প্লাস p মাইনাস 4 × x প্লাস 6y মাইনাস 5 = 0। আচ্ছা, এখানে p = আমি 0 বসিয়ে দিলাম, ঠিক আছে। p = 0 বসিয়ে দেবে, কোনো ব্যাপার না। p = 0 যদি আমি বসিয়ে দিই, তাহলে 2x², তাহলে এখানে এই পদটা থাকছে না, উড়ে যাচ্ছে, তাহলে 2y²। আর এখানে p এর যদি 0 বসিয়ে দিই, তাহলে -4, তাহলে -4x প্লাস 6y মাইনাস 5 = 0। দেখো এই বৃত্তের সমীকরণের আকারে কিন্তু চলে এসছে। এখনও পুরোপুরি আসেনি। এবার এইগুলোকে 1 করতে গেলে, তাহলে আমি এখানে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমার 1 চলে আসছে। এবার 2 দিয়ে তো আমরা শুধু এইটুকু ভাগ করলাম না, পুরোটাকেই 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখে দিই যে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি। তাহলে এবার x² প্লাস y² 2 দিয়ে ভাগ করলে পরে 2 × 2 = 4, আর এখানটা 3y মাইনাস 5/2, এখানে 2 দিয়ে তো আর ভাগ যায় না। তো এই হলো আমার বৃত্তের সমীকরণের আকারে, কিন্তু এই যে পুরো ফুল ফিগারে কিন্তু আমি চলে এসেছি বৃত্তের সমীকরণের আকারটায়। এবার আমাকে এবার বলেছে বৃত্তের সমীকরণ সূচিত করলে বৃত্তের ব্যাসার্ধ কত। এবার ব্যাসার্ধ নির্ণয় তো সাধারণ, সবাই জানো, এটা তো সাধারণ ব্যাপার। তো মেন ব্যাপারটা হচ্ছে এই সমীকরণ থেকে বৃত্তের সমীকরণে আনা। এই জায়গাটাই সবাই বুঝতে পারে না, এই জায়গাটাই ভুল করতে পারে না অঙ্কটা। তো এবার তাহলে ওই বৃত্তের সমীকরণে আমার আনা হয়ে গেল। এবার ব্যাসার্ধ, তাহলে আমি এখানটা কেন্দ্র বার করি। কেন্দ্র তোমরা জানো যে এক্স আর ওয়ের সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্র পেয়ে যাই। তাহলে এটাকে যদি -2 দিয়ে ভাগ করি, তাহলে আমার 1 হয়ে গেল।
মানে এক্সের সহগ আর ওয়ের সহগ, শুধুমাত্র এক্সের সহগ আর ওয়ের সহগকেই -2 দিয়ে ভাগ করব। তাহলে এক্সের সহগকে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে 1 হয়ে গেল, আর এই 3-এর সহগকে -2 দিয়ে ভাগ করলে -3/2 থাকলো, হলো। এবার হয়ে গেল। এবার তাহলে ব্যাসার্ধর ফর্মুলা কি? √g² + f² - c। তাহলে √gf মানে হচ্ছে এই কেন্দ্র দুটো, তাহলে 1² মানে হচ্ছে 1, আর তারপরে হচ্ছে এখানে f² মানে প্লাস দিয়ে 3 × 9 2 × 4, আর এখানে -c। আচ্ছা, এখানে মাইনাস কিন্তু অলরেডি আগে থেকে রয়েছে, আবার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে +5/2। তাহলে এটার লসাগু করলে নিচে হয়ে যায় 4, তাহলে 4-এর রুট করলে হয়ে যায় 2, ডাইরেক্ট করে দিলাম। আচ্ছা 4 হয়, তাহলে ওপরে 4 হচ্ছে +9 + 2 × 4, তাহলে 5 × 10, তাহলে 2, আর ওপরে রুট থাকছে, তাহলে হবে হচ্ছে 23, তাহলে √3/2, এটা হচ্ছে ব্যাসার্ধ, এত একক। এই হয়ে গেল। অঙ্কটা ছোট, 2 নম্বরের হয়তো দেবে, 2 কি 3 নম্বরের অঙ্ক দেবে, এখন যেহেতু সেমিস্টার এক্সাম, তো সেমিস্টার এক্সামে এরকমই দেবে 2-3-এ। তো এই ছোট্ট অঙ্ক, একদম খালি বোঝার ব্যাপার হচ্ছে এইটুকু। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো যাওয়া যাক পরের অঙ্কে। নেক্সট তাহলে দেখা যাক এই কোশ্চেনটা, এটাও ইম্পর্টেন্ট, এটাও প্রিভিয়াস ইয়ারে এসছে কোশ্চেনটা। বলেছে বৃত্তটি ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, প্রথমে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষর ব্যাপার যা হতো, তখন আমি লেখচিত্রটা গ্রাফটা আমি কেটে নিলাম। এবার এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা তো তোমরা সবাই জানো। এবার হচ্ছে ওয়াই অক্ষকে বৃত্তটা স্পর্শ করেছে, মানে 0,5 বিন্দুগামী হচ্ছে, ধরে নিলাম এটা 0,5 বিন্দু, তাহলে এই বিন্দুতে স্পর্শ করেছে, মানে স্পর্শ করে বৃত্তটা এরকমভাবে গেছে, ছেদ করেনি, স্পর্শ, জাস্ট স্পর্শ করেছে। এখানে ধরে নিলাম বৃত্তর কেন্দ্র। এবার বলেছে যার কেন্দ্র হচ্ছে এই সরলরেখার উপর অবস্থিত। এই সরলরেখার উপর অবস্থিত মানে হচ্ছে এই কেন্দ্র দিয়ে একটা এরকম সরলরেখা পাস করেছে, ওই সেই সরলরেখাটার সমীকরণ আমাকে বলে দিয়েছে হচ্ছে এইটা। এবার এই সরলরেখাটার উপরে বৃত্তের কেন্দ্র, তাহলে আমি বৃত্তের কেন্দ্রটা আমি তাহলে কত পাচ্ছি, দেখো ভালো করে বুঝবা। এই বিন্দু থেকে এই বিন্দু, এটা পুরোটা একদম স্ট্রেট, মানে আমি যদি কোনো একটা বৃত্তের উপরে যদি কোনো একটা বিন্দু নিই আর এখানে যদি কেন্দ্র, তাহলে নিশ্চয়ই এই বিন্দু থেকে এই বৃত্তটা একদম স্ট্রেট, মানে এই নিচ থেকে যতটা উঠে, মানে আমি যদি এরকম একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আঁকি, তাহলে এখান থেকে এত দূর, মানে এখান থেকে এত দূর যা লেন্থ, এখান থেকে এত দূর তাই লেন্থ হবে, সেম লেন্থ। তাহলে আমার বলেই দিয়েছে যে ওয়াই অক্ষ হচ্ছে 0,5, মানে 5 অবধি উঠেছে, 5 ঘর উঠেছে। তাহলে আমি কেন্দ্রটা লিখতেই পারি, এই কেন্দ্রটা এক্স অক্ষ কত দূর গেছে সেটা আমাকে বলেনি, কিন্তু আমার কিন্তু এখানে ইনডাইরেক্টলি বোঝাই যাচ্ছে যে 5 ঘর অবধি উঠেছে, মানে বৃত্তের কেন্দ্রটা কিন্তু এখান থেকে এত দূর কিন্তু 5, এই যে এত দূর কিন্তু 5। তাহলে আমি এখানটা ধরে নিলাম এক্স অক্ষটা এ আর ওয়াই অক্ষটা হচ্ছে 5, তাহলে কেন্দ্র কিন্তু আমি পেয়ে গেলাম এটা। আচ্ছা, তাহলে ধরি বৃত্তের কেন্দ্র এ, 5 হলো। এবার বলেছে কেন্দ্রটার ওপরে একটা সরলরেখা, এই যে সরলরেখাটা অবস্থিত আমাকে বলে দিয়েছে, তাহলে কেন্দ্র 2x + y = 13 সরল রেখার উপর অবস্থিত। তাহলে এই সরলরেখার উপর অবস্থিত যখন, তাহলে ব্যাপারটা কি, আমরা সরলরেখাতে এমন অনেক অঙ্ক করেছি যে কোনো একটা সরলরেখার উপর যদি কোনো একটা বিন্দু ধরো 2,4, তাহলে এই বিন্দুটা যখন অবস্থিত হবে, তাহলে সেই সরলরেখা ধরো কোনো একটা সমীকরণ দিয়ে দিয়েছে 2x + y = 3। এবার এই সমীকরণে তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় কিন্তু আমরা এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা কিন্তু বসিয়ে দিতে পারি, তাই তো? ঠিক তো, এরকম তো হয়। কোনো একটা সরলরেখার উপর যখন একটা বিন্দু থাকে, সেই বিন্দুটা সেই সরলরেখার সমীকরণে এক্স ওয়াই জায়গায় কিন্তু বসিয়ে দেওয়া যায়, যদি স্যাটিসফাই করে, তবে এটা স্যাটিসফাই করে, এরকম কিন্তু অনেক প্রমাণ করে দেয় যে সমবিন্দু, এই যে 3টে বিন্দুর সমরেখা নাকি সেটা প্রমাণ করেছি কীভাবে দেখবা। এটা কিন্তু এই সরলরেখার অঙ্কে, এই সরলরেখাতে এই অঙ্কগুলো কিন্তু রয়েছে যে 3টে বিন্দু সমরেখা কিনা প্রমাণ করো। সেই ক্ষেত্রে কি করি আমরা, যে সরলরেখার যে সমীকরণটা সেটার উপরে আমরা এই বিন্দুর স্থানাঙ্কগুলো বসিয়ে দিই, এটা করি তো। তা যদি স্যাটিসফাই করে তাহলে আমাকে ওখানেও বলেছে যে এই বৃত্তের কেন্দ্রটা একটা বিন্দু, তো এই বিন্দুটা বলছে এই সরলরেখার উপরে অবস্থিত, তাহলে আমি সরলরেখার সমীকরণে বৃত্তের কেন্দ্রের যে স্থানাঙ্ক বের করলাম সেটা আমি লিখে দিতে পারবো।
এক্স ওয়াইয়ের জায়গায়। তাহলে সুতরাং তাহলে সরলরেখার সমীকরণটা কি? 2x প্লাস ওয়াই ইকুয়াল 13 সরল রেখাটি এ কমা 5 বিন্দুগামী। আমি এরকম ঘুরিয়ে বলতেই পারি এই সরলরেখাটা যখন কেন্দ্রের ওপর অবস্থিত, তাহলে কেন্দ্রটা হচ্ছে এই সরলরেখাটা হচ্ছে কেন্দ্রগামী। তাহলে সুতরাং এই এক্সের জায়গায় আমি এ বসিয়ে দিলাম, আর ওয়ের জায়গায় আমি 5 বসিয়ে দিলাম, মানে এক্স আর ওয়াই স্থানাঙ্কটা বসিয়ে দিলাম। তাহলে 2a ইকুয়াল 13 মাইনাস 5 করলে কত দাঁড়াচ্ছে? 8/2। তাহলে a ইকুয়াল 4। তাহলে আমি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম, মানে কেন্দ্র। সুতরাং কেন্দ্রটা আমি পেয়ে গেলাম যে 4,5। তাহলে আমার এখানে বৃত্তের সমীকরণ বার করতে দিয়েছে। বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম, আর ব্যাসার্ধ কত? বৃত্তের যে ব্যাসার্ধ সেটাই। তাহলে একটা কথা ভেবে দেখো, যেটা এটাই তো বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? কারণ এই এক্স অক্ষ থেকে এত দূর যতটা গেছে, এই ওয়াই অক্ষটাকে তো বৃত্ত স্পর্শ করে আছে। বৃত্তের উপর যে বিন্দুটা রয়েছে সেটা ওয়াই অক্ষর ওপরেই রয়েছে। এবারে ওয়াই অক্ষ থেকে এক্স, মানে এই ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ পর্যন্ত যতটা দূরত্ব গেছে সেটাই তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে। এই যদি আমি ছবিটা দেখি, ছবিতে তো তাই বোঝাচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ তো এটা মানে কত? এক্স অক্ষ বরাবর যতটা গেছে সেইটা বোঝায়। তাহলে এক্স অক্ষ বরাবর আমি এ ঘর গেছে ধরে নিচ্ছি, তাহলে এর মানে আমি 4 বের করলাম, সুতরাং ব্যাসার্ধ 4 পেয়ে গেলাম, তাই তো? সুতরাং বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে আর ইকুয়াল 4 একক আমি লিখে দিলাম, ঠিক আছে, ডাইরেক্ট। সুতরাং সমীকরণ, তাহলে বৃত্তের সমীকরণ এবার তো বার করতেই পারছো। এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তাহলে এক্স মাইনাস এ মানে কত? 4 প্লাস ওয়াই মাইনাস বি মানে কত? 5 ইকুয়াল আর কত? আর হচ্ছে 4, 4 4 16। তো সমীকরণ তুমি এত দূর রাখতেও পারো, বা এটাকে যদি ভেঙে লিখতেও পারো, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এত দূর রাখলেও তোমার নাম্বার দেবে, ভেঙে লিখলেও নাম্বার দেবে, একই ব্যাপার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এবার পরের অঙ্কে যাওয়া যাক। এরপরে তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং দুর্দান্ত অঙ্ক, একটুখানি ট্রিকি কোশ্চেনটাই, তো বুঝলে পারে সোজা ব্যাপারটা। তো দেখো, দুটো সমীকরণ আমাকে বৃত্তের দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, বলে যে বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে। এখানে একটা সমস্যার বিষয় হচ্ছে, বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে ঠিকই বলেছে, আর প্রমাণ করতে বলেছে এইটা। তো প্রমাণটা আমি পরে দেখছি। তো প্রথম আমাদের ছেদ করেছে বলেছে ঠিকই, কিন্তু একটা প্রবলেম যে বৃত্ত দুটো কীভাবে ছেদ করেছে, মানে পরস্পর বহিঃস্পর্শ না অন্তঃস্পর্শ, মানে ব্যাপার কোশ্চেনে একটু ভুল লেখা হয়েছিল, এখানে স্পর্শ হবে, স্পর্শ করেছে। তাহলে বৃত্ত দুটো পরস্পরকে কি অন্তঃস্পর্শ না বহিঃস্পর্শ করেছে সেটা, মানে এবার বুঝে নিই অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ মানেটা কী। যদি এই বৃত্ত দুটো যদি এরকমভাবে বাইরে দিয়ে এরকমভাবে স্পর্শ করে দুটো বৃত্ত, তাহলে এটা হচ্ছে বহিঃস্পর্শ বলে। বৃত্ত দুটো দেখো পরস্পর বাইরে, একটার ভিতরে আরেকটা না। আবার বৃত্ত দুটো যদি এরকম স্পর্শ হয় তাহলে কিন্তু একটার ভিতরে একটা, বৃত্ত দুটো কিন্তু তখন অন্তঃস্পর্শ বলবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এখন আমি যদি এই ক্ষেত্রে দুটো বৃত্তের ব্যাসার্ধকে যদি আমি যোগ করে দিই, মানে এইটার ব্যাসার্ধ, মানে বহিঃস্পর্শ করলে কী হয়, ব্যাসার্ধ দুটোকে যোগ করলে পারে আমি পেয়ে যাব হচ্ছে তোমার দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব, ঠিক আছে। আমি যদি দুটোর ব্যাসার্ধ দুটোকে যোগ করে দিই, ধরো এটা 4 এটা 3, তা 4 3 7, দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব পেয়ে গেলাম। এখানে কিন্তু যোগ করলে হবে না, এখানে কী করতে হবে, কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে, বিয়োগ করতে হবে। মানে ধরো এইটার ব্যাসার্ধ, ধরো এই পুরোটার ব্যাসার্ধ, মানে এই বড় বৃত্তটার ব্যাসার্ধ, এই পুরোটার ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে 8, আর এই ছোটোটার ধরে নিলাম হচ্ছে 3। এবার 8-এর থেকে আমি যদি 3 বিয়োগ দিই তাহলেই কিন্তু আমি, মানে 3টা তো এইদিকেও তো 3, মানে এই ছোটো বৃত্তটা এটাও তো 3, এই ব্যাসার্ধটা। তাহলে এই পুরোটার থেকে যদি আমি এইটুকু পার্টকে যদি বিয়োগ করে দিই, মানে এই বড় একটা সরলরেখা, এবার এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, এই পুরোটার পার্ট থেকে আমি যদি এইটুকু পার্ট বিয়োগ করি তাহলে আমি এইটুকু দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক তো? তাহলে এখানেও তাই, এই পুরোটা যে 8 সেমি, আর এইটুকু আমি 3 সেমি, তো 8 থেকে 3 বাদ দিলে আমি এইটুকু পেয়ে যাবো, মানে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব আমি পেয়ে গেলাম, তখন হয়ে গেল 5। তো এই কনসেপ্টটা দিয়েই আমার এই অঙ্কটা সলভ করতে হবে। তো প্রথমেই অঙ্কটার যে সমীকরণ দুটো দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ax প্লাস সি স্কোয়ার ইকুয়াল 0। তো এইটার কেন্দ্র আমি প্রথমে বার করব এই সমীকরণটার। আচ্ছা,
তো এই সমীকরণের কেন্দ্র কী করে বার করে আশা করি তোমরা জানো, এর আগেই আমি শেখালাম যে -2 দিয়ে ভাগ করতে হয় এক্সের সহগকে। তো এক্সের সহগকে -2 দিয়ে ভাগ করলে কত হবে, -a হয়ে যাবে, 2 কেটে যাচ্ছে, আর মাইনাস থাকছে -a হয়ে গেল। আর ওয়াইয়ের সহগকে যদি আমি ভাগ করি তাহলে ওয়াইয়ের সহগই এখানে নেই, তাহলে ওয়াইয়ের সহগ নেই যখন, তাহলে 0। তাহলে এবার এর ক্ষেত্রে ব্যাসার্ধ মানে R1 আমি ধরে নিলাম, এই বৃত্তে প্রথম বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ কী হয়, √g² + f² - c, মানে জি হচ্ছে জি আর এফ হচ্ছে কেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, আর সিটা হচ্ছে ধ্রুবক পথটা। তাহলে কেন্দ্র কত এখানে এ, তাহলে এর স্কোয়ার মানে মানে মাইনাসটা চলে গেলো, a² হয়ে গেল, আর এখানে এফ তো 0, তাহলে এফের জায়গায় 0, আর মাইনাস এখানে কী আছে, ধ্রুবক পথে c² আছে, তাহলে -c² হয়ে গেল প্রথম ব্যাসার্ধ। এর পরেরটা কী দিচ্ছে দেখো, x² + y² + 2by + c² = 0। তাহলে এটার ক্ষেত্রে আমি কেন্দ্র কী পাচ্ছি, এটার ক্ষেত্রে দেখো এক্সের কোনো সহগ নেই, আবার এই বৃত্তের ক্ষেত্রে কিন্তু এক্সের কোনো সহগ নেই, তাহলে এক্সের জায়গায় আমি 0 বসাচ্ছি, আর ওয়াইয়ের সহগ আছে, তাহলে -2 দিয়ে যদি ভাগ করি তাহলে -b দাঁড়াচ্ছে। তাহলে এইটার ব্যাসার্ধ তাহলে R2, তাহলে এইটার ব্যাসার্ধ কী হবে, তাহলে ওই জি এর জায়গায় তো তাহলে 0 হবে, এখানে এক্সের কোনো সহগ নেই, এফের জায়গায় হবে b, তাহলে b² আর -c², তাই দুটো আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। আচ্ছা, এবার এখানে বলে দিয়েছে, মানে কোনো রকম কিছু বলে দেয়নি যখন, মানে অন্তঃস্পর্শ না বহিঃস্পর্শ, তাহলে আমি দুটো ধরেই এখানে কাজ করব। দুটো ধরে কি করে কাজ করব, দেখো আমরা জানি যে কোনো দুটো বিন্দুর মধ্যে শর্টেস্ট ওয়েটা কী করে বার করে, ধরো এটা হচ্ছে x1 আর y1, আর এটা হচ্ছে x2, y2। তাই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমার বের করার ফর্মুলা কি, সরলরেখায় আমরা শিখেছি। চাইলে তোমরা আমার সরলরেখার ভিডিও আমার প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, চেক করে নেবে, সরলরেখার ভিডিও দেওয়া আছে, তো সেখানে আমি শিখিয়েছি যে দূরত্ব কী করে বার করে। তো প্লেলিস্টে দেখবে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি সরলরেখা দিয়েও রেখেছি, ভিডিওর ফার্স্টেই আমি তোমাদের বললাম, তো সেখানেই আমি সরলরেখার দূরত্ব বের করাটা শিখিয়েছি। তো দূরত্বের ফর্মুলা কি, দুটো বিন্দুর মধ্যে সরলরেখা মানে রৈখিক দূরত্বের ফর্মুলা হচ্ছে x1 - x2 হোল² প্লাস y1 - y2 তার হোল², মানে দুটো এক্সের দুটো স্থানাঙ্ক বিয়োগ করে তার স্কোয়ার করতে হয়, প্লাস দিয়ে ওয়াই এর দুটো স্থানাঙ্ক বিয়োগ করে হোল² করতে হয়, তার পুরোটা হোল রুট এটা। তাহলে আমি এখানে কেন্দ্র, এখানে এই বৃত্ত, তাহলে আমি বহিঃস্পর্শ করব কি অন্তঃস্পর্শ করব, তাহলে দুটোর ক্ষেত্রেই তাহলে কেন্দ্র দুটোর মধ্যে আমি দূরত্ব বার করতে পারবো। দুটো বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব আমি বার করবো কী করে, ওই রুট করে এক্স আর ওয়াই এর মাইনাস ওরমভাবে তাহলে করতে পারবো, তাই সেমনভাবেই করি। সুতরাং কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কী করে করব, রুট করব। এবার এটার থেকে এটা মাইনাস, মানে -a - 0, এক্সের দুটো ইয়েকে স্থানাঙ্ককে বিয়োগ করে হোল² প্লাস ওয়াই দুটো স্থানাঙ্ক, মানে 0 - b, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে b হয়ে গেল হোল², রুট তাহলে a² প্লাস b² হলো। এবার বৃত্তটা অন্তঃস্পর্শ করো কি বহিঃস্পর্শ করো সেটা আমার দেখার দরকার নেই, কারণ দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলাই হচ্ছে এটা, যে বহিঃস্পর্শ করলেও এটা, অন্তঃস্পর্শ করলেও এটা। তাহলে আমি যদি ব্যাসার্ধ, আমি কি বললাম, যদি এখানে বহিঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দুটোকে যোগ করলে আমি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা পাচ্ছি, আবার যদি অন্তঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দুটো আমি বিয়োগ করলে পরে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা পাচ্ছি। তাহলে আমি লিখতে পারি যে প্রশ্নানুসারে এই R1 ± R2 = a² প্লাস b²। কেন হলো, কারণ কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বের ফর্মুলা এটা। আবার আমি যদি ব্যাসার্ধ দুটোকে যোগ করি তাহলেও আমি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পাবো, ব্যাসার্ধ দুটোকে মাইনাস করলে তাও আমি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পাচ্ছি। তাহলে আমি যখন প্লাস মাইনাস এখানে কিছু যখন কোশ্চেনে উল্লেখ করে দেয়নি যে বহিঃস্পর্শ না অন্তঃস্পর্শ, তাহলে আমি বুঝতে পারছি না কী হবে, প্লাস মাইনাস কী হবে, তাহলে আমি ওই জন্য দুটোই লিখলাম। আচ্ছা, এবার আমি R1, তাহলে এটা কেন হলো আশা করি বোঝা গেছে। ভিডিওটাকে নাহলে না বুঝলে আরেকবার একটুখানি আগে করে দেখে নিতে পারো। তাহলে R1 এর মান হচ্ছে √a² - c², √a² - c², আর এখানটা প্লাস মাইনাস রয়েছে, আর এখানটা হবে √b² - c², R2 এর মান b² - c², এখানটা a² প্লাস b² হলো। আচ্ছা, এবার কি করব, দেখো এইটাতে এ রয়েছে, আবার এটাতেও এ রয়েছে, আর এটাতে বি আর সি, মানে এখানে কোনো এ নেই, তাহলে এর পার্ট দুটোকে একদিকে রাখবো,
তাহলে লিখবো হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা তো এইদিকে থাকলো, এটাকে আমি এইদিকে নিয়ে যাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো। এবার বোথ সাইডে আমি স্কোয়ার করে দিলাম, এই সাইডেও আমি স্কোয়ার করে দিলাম, তাহলে আমি এই সাইডে স্কোয়ার করলে কি রুট উঠে যাবে, আর এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তাহলে করি। তাহলে আমি যেটা বললাম এখানে রুটটা উঠে গেল হোল স্কোয়ার করলে, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, যে এ স্কোয়ার মানে কি এই পুরোটা স্কোয়ার, মানে পুরোটার মাথায় রুট ছিল, রুট উঠে গেল হোল স্কোয়ার করার ফলে মাইনাস 2ab। এবার দুটোর ক্ষেত্রে রুট আছে, তাই একটা রুটের ভেতরে আন্ডারেই দুটো করে দিলাম, আর এখানে বি স্কোয়ার মানে এটার রুট ছিল তাই রুটটা উঠে গেল। তাই দেখো এখানে এই বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, দেখো এই সি স্কোয়ারটা আর এখানে এই সি স্কোয়ার কেটে গেলো, এখানে এই বি স্কোয়ারটাও কেটে গেলো, এই যে প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস সি স্কোয়ার চলে গেল। তাহলে এখানটা কি থাকলো 1, সরি এখানটা তো ভাগ আছে, সরি এটা হবে 0। এবার কি করব, এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কী হয়ে গেলো ইকুয়াল টু দিয়ে 2a স্কোয়ার, আর এখানটা মাইনাস 2 রুট ওভার, এটা যদি আমি গুণ করে দিই তাহলে গুণ করলে কত যাচ্ছে a⁴ মাইনাস এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার, ও আচ্ছা এখানটা সি স্কোয়ারটা বাইরে দেওয়া হয়ে গেছে, মানে ব্র্যাকেটটা এরকম হবে, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, এখানটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আর প্লাস মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার হলো। এবার কি করব, এইটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এটা যা আছে তাই থাকবে, তাহলে এই মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে। আচ্ছা একবারে করছি, এই জায়গাটা একটু বুঝবে, এটা এইদিকে এলো প্লাস হয়ে গেল, তারপর বোথ সাইডে হোল স্কোয়ার করে দেবো, হোল স্কোয়ার করলে এইদিকে রুটটা উঠে যাবে, বোঝা গেছে ব্যাপারটা, এটা এইদিকে এনে বোথ সাইডে হোল স্কোয়ার করে দিচ্ছে, রুটটা উঠে গেল, আর এখানে 2 দুগুণে 4 হয়ে গেল, তাই 2 দুগুণে 4 আর রুটটা উঠে গেল, তাহলে a⁴ মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল, এইদিকে 2a স্কোয়ার ছিল, এটা হোল স্কোয়ার করলে 4, a⁴ হয়ে গেল, এই 4 কাটছে, তাহলে 4 কাটলে এবারে এই a4 কেটে গেল, a⁴ কেটে গেল। আচ্ছা এবার কি করব, এবার এই মাইনাস যে দুটো আছে এই দুটোকে একদিকে নিয়ে যাব। আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ারটাকে এইদিকে রাখলাম, এই দুটোকে এইদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। এবার বোথ সাইডে আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে আমি ভাগ করে দিলাম, এদিকে তোমরা ব্র্যাকেটে লিখে নেবে যে বোথ সাইডে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করে পাই। তাহলে দেখো এখানে এ বি কেটে গেল, তাহলে 1/c² পড়ে থাকছে ইকুয়াল টু এই বিসি কেটে গেলো, তাহলে 1/a² পড়ে থাকছে, এসি কেটে গেলো, তাহলে 1/b² পড়ে থাকছে। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল কিন্তু প্রুভড। দেখো আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিলো, আমার এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে, আরেকবার তোমরা ভিডিওটাকে আগে করে দেখে নিতে পারো। অঙ্কটা কিন্তু খুবই সোজা, শুধুমাত্র এই জায়গাটা একটুখানি বুঝতে হবে, এই স্পর্শের ব্যাপারটা, মানে এই r1 + r2 যে ব্যাপারটা বা r1 - r2, এই জায়গাটা একটু বুঝলেই হয়ে যাবে। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক তাহলে দেখা যাক কী বলেছে। বলেছে পি এর সব মানের জন্য দেখাও যে এই সরলরেখা বৃত্তের যে সমীকরণ সেটা এই বিন্দুগামী হবে, বিন্দু দিয়ে যায়, মানে মোটমাট দেখাতে হবে যে এই বিন্দু দিয়ে যায় মানে কি, এই বিন্দুটা হচ্ছে এই বৃত্তের ওপর অবস্থিত, বৃত্তের ওপর অবস্থিত মানে এক্স ওয়াইয়ের জায়গায় আমি এই বিন্দুটা বসিয়ে দেবো, দিয়ে আমার রাইট হ্যান্ড সাইডে 0 আনতে হবে, তো 0 চলে আসবে, আপনি এটা প্রমাণ, এটা আর কি করে দেখাতে হবে। তো বৃত্তের সমীকরণটা আমি প্রথমে লিখছি x² + y² মাইনাস x 3p + 4 - y p - 2 + 10p, যা ইকুয়াল টু 0 লিখবো না কিন্তু, কারণ ইকুয়াল টু আমাকে 0 প্রমাণ করতে বলেছে, তাহলে যা 3, 1 বিন্দুগামী। তাহলে আমি এক্স ওয়ের জায়গায় এই 3, 1 বসিয়ে দিই, তাহলে আমি ডান দিকে 0 পেয়ে গেলেই আমার প্রমাণিত হয়ে যাবে। তাই দেখো আমি এখানে এক্স ওয়ের জায়গায় জাস্ট বসিয়ে দিলাম, 3 তারিখে এখানে 9 হয়, আর 1 এখানে এক্সের জায়গায় 3, আর এখানে ওয়াইয়ের জায়গায় 1 বসালে তাহলে 1 আর লিখতে হলো না, জাস্ট এবার এখানে জাস্ট এটা দিয়ে গুণ করে দিলাম, দেখো সব কেটে গেল এখানটা, এই যে এখানে 10 আর এখানটা এই যে -12, আর এখানে 10 × 2 = 12 +12 - 12 কেটে গেল,
আর এখানে তাই -10 আর +10, এটা হচ্ছে প্রমাণিত। ইকুয়াল টু জিরো আমার এই যে এখানে প্রমাণ করা ছিল, প্রমাণিত হয়ে গেল। এবার কি বলেছে, এবার আরেকটা কোশ্চেন রয়েছে এর সাথে, বলেছে যে যদি পি পরিবর্তনশীল হয়, এখানে পি হয়ে সব মানের জন্য, আর পি পরিবর্তনশীল হলে বলেছে বৃত্তটা কেন্দ্রের সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে, বৃত্তের কেন্দ্রের যে সঞ্চারপথ সেটা। তাহলে এই বৃত্তের সমীকরণ থেকে আমি কেন্দ্র কী করে বার করবো, বলেছি এক্সের সহগকে -2 দিয়ে ভাগ, ওয়ের সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে সুতরাং তাহলে কেন্দ্র, এই বৃত্তটার আমি কেন্দ্র কত হবে, তাহলে -2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এক্সের সহগটাকে শুধু ভাগ করছে, -2 দিয়ে, মাইনাস মাইনাস চলে যাচ্ছে, তাহলে 3p + 4 বাই -2 দিয়ে মানে নিচে 2টা থাকছে, আর এখানেও -2 দিয়ে মানে p - 2/2। আবার ধরে নিলাম যে বৃত্তের কেন্দ্র h, k, তাহলে আমি বলতেই পারি h ইকুয়াল এটা আর k ইকুয়াল এটা, সেটাই তাহলে করি। তাহলে এখানে সেটাই করলাম, করে কী হলো, 2 দিয়ে এখানে গুণ হয়ে গেল, আর -4 হলো, এটা এদিকে আনলে, আর 3টা গুণে ছিল ভাগ হয়ে গেলো, এখানেও তাই 2 দিয়ে গুণ হয়ে গেলো, -2 ছিল +2 হয়ে গেলো, আর এখানে এইটুকুই যা, ব্যাস। তাহলে এবার দুটো সমীকরণকে আমি যদি 1/2 করি, তাহলে p কেটে যাচ্ছে, সুতরাং 2h - 4/3 = 2k + 2। তাহলে এবার এটা সমাধান করি, তাহলে এবার জাস্ট সমাধান করলাম, সমাধান করে এটা এলো। এবার এইচ আর কে এর জায়গায় সঞ্চারপথের সমীকরণে কী হয়, এইচ আর কে এর জায়গায় এক্স ওয়াই বসে দিলাম, এটা তোমাদের সরলরেখাতেও শিখেছো, এই এক্স আর ওয়াই বসে দিলাম, ব্যাস এটাই হচ্ছে এই সঞ্চারপথের সমীকরণ, বেরিয়ে গেল। তো চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট বলেছে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, দুটো বিন্দু, পি হচ্ছে একটা গতিশীল বিন্দু, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছি যে পি বিন্দু সব অবস্থানে বলেছে এপি এর যে দৈর্ঘ্য, এই মাথায় এই চিহ্নটা দেওয়া মানে কি, দৈর্ঘ্যটা, আর ইকুয়ালস টু 2bp হয়। তাই দেখা হয়েছে মানে এ বিন্দু থেকে পি এর যা দৈর্ঘ্য আর বি বিন্দু থেকে পি এর দৈর্ঘ্য সেটাকে দ্বিগুণ করেছে। তাই পি বিন্দু সঞ্চারপথ একটা বৃত্ত, মানে মোটমাট আমাকে কিছুই না, জাস্ট এখানটা এ একটা বিন্দু আর এখানটা বি একটা বিন্দু আর পি একটা বিন্দু, এই বি থেকে পি এর দূরত্ব বার করতে হবে, এ থেকে পি এর দূরত্ব বার করতে হবে, ব্যাস এইটুকুই, যা, আর কিচ্ছু না। তাহলে এ পি, আচ্ছা প্রথমে আমি ধরে নিলাম যে পি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে h, k। তাহলে এ পি বার করি, আমি দুটো দৈর্ঘ্য করলাম, √3 - h, মানে এই 3-এর থেকে h বাদ দিলে, দুটো বিন্দু মানে দৈর্ঘ্য আমি একটু আগেই শেখালাম কী করে বার করতে হয়, +k² মানে 0 থেকে k বাদ দিলে পারে k থাকে। আচ্ছা এখানটা কী হলো, h-এর থেকে 3 মাইনাস করলাম, তাহলে h + 3k², আর এখানটা k থেকে এটা, তো এইটুকু হলো। এবার আমি এখানটা এই যে এই সমীকরণটাতে আমি এই এপি আর বিপি এর মানটা বসিয়ে দেবো। তাহলে এবার আমি সেটাই করলাম, এপি আর = 2 × বিপি। এবার এপি এর মান আর বিপি এর মানটা আমি বসিয়ে দিলাম, আর এখানটা বোথ সাইডে আমি উভয় দিকে স্কোয়ার করে পাই বা বড় করে পাই, এটা লিখে নিই, এখানটা আমি আর লিখিনি। তো বোথ সাইডে স্কোয়ার করলে এবার রুট উঠে যাচ্ছে, 2 × 2 = 4 হচ্ছে, আর রুটটা এখানটা চলে গেল। এবার আমি এখানটা ওই a - b² ফর্মুলায় ভাঙলাম, এখানেও তাই ভেঙে, এবার কী করলাম, ডাইরেক্ট আমি 4টাকে গুণ করে দিয়েছি, 4h²। এখানে দেখো হোল স্কোয়ার ফর্মুলা কি 2ab হয়, মানে 2 × 3 × h হয়, তাই 3 × 2 = 6, 6h, আর 4টায় গুণ করলে 4 × 7 = 24, 24h হলো, ঠিক আছে। এখানটা 3 × 3 = 9 হয়, 4 × 9 = 36, 4টাকে একবারে গুণ করে দিয়েছি। আর 4টাকে এবার এটার সাথে কের সাথেও তো গুণ হবে, গুণ করলাম। এবার এই পুরোটাকে ধরে এইদিকে নিয়ে গেলাম, তাহলে দেখো পুরোটা ধরে এইদিকে নিয়ে গেলে সবাই কেটে কুটে যাচ্ছে, মানে যোগ বিয়োগ হচ্ছে, এত দূর এলো। এবার কী করবো, এবার আমার এই সহগ দুটোকে এক্স আর ওয়াইয়ের সহগ, মানে সঞ্চারপথ যেহেতু বলেছি তাই জন্য এইচ আর কে এর জায়গায় এক্স ওয়াই বসিয়ে দেবো, এর আগের অঙ্কটাই বললাম। তাহলে এখানটা কী করে দেবো, আমি এই এইচ কে জায়গায় তো এক্স ওয়াই তো বসাবোই, তার আগে আমাকে বৃত্তের সমীকরণ আনতে গেলে এখানে আমি 1 করতে হবে, 1 আনতে হবে, মানে সহগ 3 থাকলে চলবে না, 3 দিয়ে আমি পুরোটাকে ভাগ করে দিচ্ছি, সেটাও তোমরা ব্র্যাকেটে লিখে নিও যে 3 দ্বারা উভয় পাশে ভাগ করে পাই। তো 3 দিয়ে ভাগ করে এটা h² + k² হয়ে গেল, আর এখানে 10h + 3 নং 27। তো এই হচ্ছে বৃত্তের সমীকরণ। সুতরাং বৃত্তের সমীকরণ x² + y² + 10x + 9 = 0। আরে তোমরা এখানে ভাবছো যে y এর কোনো সহগ নেই, কারণ y এখানে 0, কারণ এর আগেই একটা অঙ্ক তোমাদের দেখালাম যে y এর সহগ ছিল না, এই তোমাদের এই অঙ্কটাতে দেখালাম না যে এখানে দেখো y এর কোনো সহগ নেই মানে 0, আর এখানে x এর সহগ নেই মানে 0, সেরকম ওটা
এখানে ঘাবড়ানোর কিছু নেই। তো এটাই আমাকে বার করতে দিয়েছিল সহগটা। আরেকটা এখানে কোশ্চেন দিয়েছিল যে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের কেন্দ্র কত, ওয়াইয়ের কোনো সহগ নেই মানে কি 0। সুতরাং কেন্দ্র কী করে বার করে, এর আগে আমি হাজারবার বললাম যে কেন্দ্র কি -2 দিয়ে ভাগ করে এক্সের সহগ আর ওয়ের সহগকে, তাই এখানে যদি -2 দিয়ে ভাগ করে কত হয়ে গেল -5, আর ওয়াই এর কোনো সহগ নেই মানে 0। এবার ব্যাসার্ধ বের করে ফেলো। সি যে ধ্রুবক পদটা হচ্ছে 9, তাহলে ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c। তা জি আর এফ এর মান এখানে বসিয়ে দাও, আর সি এর মান বসিয়ে দাও, হয়ে গেল। মানে এটা হবে হচ্ছে, আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, তো এটা তো এফ এর জায়গায় 0 বসবে, আর জি এর জায়গায় 5, মানে 5 5 25, 25 থেকে 9 বাদ দিলে কত, 16, মানে 4, মানে ব্যাসার্ধ 4 একক হলো। তো এটা ক্যালকুলেশনটা করে তোমরা দেখে নিও। যাওয়া যাক এবার নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট বলেছে যে এটা একটা বৃত্তের সমীকরণ। এবার বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, মানে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ মানে এই একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ, মানে বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। আচ্ছা তোমাদের বলে দিই যে তোমাদের এক্সাম্পলে দেখবে এর অপোজিটটা আছে, মানে এই বৃত্ত তার বাইরে দিয়ে ত্রিভুজ, এই জিনিসটা আছে, মানে বৃত্তটা পরিলিখিত ত্রিভুজ আছে। তো এই ক্ষেত্রফল এইটা বের করাটা তোমার এক্সাম্পলে আছে, তাই জন্য আর দেখালাম না, এইটা দেখাচ্ছি, এটা এক্সাম্পলে নেই। প্রথমে বৃত্তের যে সমীকরণ আছে সেটাই আমি লিখছি। তাহলে এবার কেন্দ্র কত হবে, -2 দিয়ে ভাগ, এর আগেও বললাম 2 দিয়ে ভাগ করে 2 হয়ে গেল, আর এখানে -3। তাহলে ব্যাসার্ধ কত দাঁড়াবে, g² মানে 2 × 4 + 3 × 9 -c, তাহলে মাইনাস রয়েছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা কত হলো 16, তাহলে 4 একক। ঠিক আছে, আচ্ছা এত দূর হলো। এবার বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ মানে হচ্ছে, এইটা তোমরা মনে রাখবে, এটা ফর্মুলা, যে বৃত্তের অন্তর্লিখিত যদি বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ হলে পারে, এটা একটা শর্ত, যে বা আমরা জানি, দিয়ে লিখছি, আমরা জানি বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ হলে তার ক্ষেত্রে, মানে তার শর্ত হচ্ছে r = 2h/3। এটা জানো, মানে বৃত্তের অন্তর্লিখিত যদি ত্রিভুজ হয় তাহলে কি হয়, এই তাহলে কি হয়, বৃত্তের যে ব্যাসার্ধ সেটা ত্রিভুজের যে উচ্চতাটা, এই ত্রিভুজের যে উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতার 2/3 হয়। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে হয় r = h/3, 2টা শুধু হয় না, মানে 1/3 হয়। এটার ক্ষেত্রে বলে দিলাম, এটার ক্ষেত্রে এটা হবে, আর এটার ক্ষেত্রে শর্তটা হবে এইটা। ঠিক আছে, মানে বৃত্তের যদি পরিলিখিত ত্রিভুজ হয় তাহলে শর্ত হবে এইটা, আর অন্তর্লিখিত ত্রিভুজ বললে তাহলে এটা হবে। ব্যাস, এবার এখানটা মান বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল অঙ্ক। তাহলে এবার আমি এখানটা আর মান বসাচ্ছি, তাহলে 2h, 2 দিয়ে কাটলে 2, তাহলে h = 3 × 6, 6 একক। তাহলে ত্রিভুজের উচ্চতা আমরা জানি, আবার প্রশ্নানুসারে তাহলে ত্রিভুজের উচ্চতার যে ফর্মুলা হয়, h = √3/2a, এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতার ফর্মুলা। h এর মান বার করেছি 6 = √3/2a, তাহলে a = 6 × 2 = 12, আর √3/3, 3 4 12, তাহলে a = 4√3। কী করে হলো, এই √3টা নিচে গেল, এবার √3 × √3 ওপর নিচে গুণ করে দিলাম, করলে √3 × √3 থাকলে 3 হয়ে গেল, √2 হয়ে গেল, রুটটা চলে গেলো, 3 থাকলো, আর এখানে উপরে √3 হলো, তাই 3 দিয়ে 12 কাটলাম, 4 হয়ে গেল। এর মান হচ্ছে এত একক। বাহু। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, √3/4a² হয়ে গেল, তাহলে √3/4 × a² মানে কত, 4 4 16 × 3, 4 4 16, 3 4 12, √3 একক, বর্গ একক ক্ষেত্রফল। এই এরপর দেখা যায় নেক্সট অঙ্ক, বলে যে 3c ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত মূলবিন্দু ও দিয়ে যায়। আচ্ছা, প্রথমে মূলবিন্দু ও দিয়ে যায়, মানে আমি প্রথমে স্থানাঙ্কটা এঁকে নিলাম। এবার বলেছে মূলবিন্দু একটা ও, সেই তার উপর দিয়ে একটা এরকম বৃত্ত গেছে। ঠিক আছে, যা অক্ষ দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে, অক্ষ দুটিকে এ বি বিন্দুতে, আমি ধরে নিলাম এই এ বিন্দুতে একটা ছেদ করে যায়, এই যে বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমি ধরে নিলাম এর দৈর্ঘ্যটা হচ্ছে এ, আর এই দৈর্ঘ্যটা আমি বি, তাহলে এটার স্থানাঙ্ক 0, b, আর এটার স্থানাঙ্ক হচ্ছে a,
0। 3C ব্যাস বিশিষ্ট, তাহলে ব্যাস কত হবে? তাহলে এইটা হবে হচ্ছে ব্যাস, এই বিন্দু থেকে এই বিন্দু যেটা সেটা হবে হচ্ছে ব্যাস, এই যে ব্যাস, এটা ডায়ামিটার হলো, ঠিক আছে। আচ্ছা, তবে বলেছে ও এ বি ত্রিভুজ, যে ও এ বি, তাই ও এ বি যে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই ব্যাসের দৈর্ঘ্য বলেছে 3C, ও এ বি যে ত্রিভুজ উৎপন্ন হলো, সেই ত্রিভুজের ভর কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ আমাকে বার করতে হবে। বোঝা গেলো তাহলে ব্যাপারটা? আচ্ছা, আমরা জানি যে বৃত্তের যে সাধারণ সমীকরণটা x² + y² + 2gx + 2fy + c = 0 সাধারণ সমীকরণ হয়। এবার বলেছে বৃত্তটা মূল বিন্দু, আমরা এখানে কোশ্চেনে বলেই দিয়েছি মূল বিন্দু ও দিয়ে যায়, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। তাহলে 0 যদি আমি এক্স আর ওয়ের জায়গায় মূল বিন্দুগামী যদি হয়, তাহলে কি এক্স ওয়ের জায়গায় 0 বসিয়ে দেবো, এক্স ওয়ের জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে সি এর মান কি 0 হয়ে গেল, সি এর মানটা আবার এখানে 0 বসিয়ে দিলাম, তাহলে আমার সমীকরণটা এটা দাঁড়ালো, মানে আমার ধ্রুবক পদটা থাকছেই না। তাহলে কেন্দ্র হচ্ছে এটা আমি পেলাম -g, আর মানে -2 দিয়ে ভাগ করলে কত হবে, -g হয়, -f হয়, তাহলে এটা হচ্ছে কেন্দ্র পেলাম। আচ্ছা, হলো। এবার কি করব, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এই ব্যাসটা হচ্ছে কেন্দ্র দিয়েও গেছে, আবার এই দুটো বিন্দু দিয়েও গেছে, তাহলে ব্যাসটা আমি বলতে পারি যে দুই প্রান্ত, ব্যাসের দুই প্রান্ত তার মধ্যবিন্দুই তো কেন্দ্র হয়, কারণ এইটুকু তো এই ব্যাসার্ধ, তো তাহলে দুই প্রান্ত তো সমান, মানে দুই দিকের দৈর্ঘ্যটা তো সমান, তাহলে আমি বলতেই পারি যে এই কেন্দ্রটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি, দুটো বিন্দু জানা থাকলে। সুতরাং আবার একটা কেন্দ্র আমি পাচ্ছি যেটা হচ্ছে মধ্যবিন্দু দিয়ে, তাহলে a + 0/2 আর একটা হচ্ছে 0 + b/2, তাহলে a/2 আর b/2, তাহলে সুতরাং আমি এটার সাথে ইকুয়াল করে দিলাম কেন্দ্রটাকে, তাহলে -g = a/2 আর -f = b/2, তাহলে f = -b/2 আর g = -a/2 হয়ে গেল। তাহলে এটা কেন্দ্র পেয়ে গেলাম, আরেক কেন্দ্র আমি পেয়ে গেলাম। এবার কি করব, এবার বৃত্তের আমি ব্যাসার্ধ বার করব। সুতরাং ব্যাসার্ধ কী হয়, g² মানে a² 2 + b² f²/4, আর c -c হয়, তাই c এর মান তো এখানটা 0 আমি বার করেছি, তাহলে c এর মান এখানে 0 বসিয়ে দিচ্ছি, আর কিছু লিখছি না। তাহলে এটা যদি আমি লসাগু করে, নিচে কত 2 থাকছে, আর ওপরে √a² + b², লসাগু করে নিতে 4 হয়। তাহলে দেখো, এবার এখানটা আমরা ব্যাস হচ্ছে 3C, আমার এখানে কোশ্চেনে যে বলেই দিয়েছে, কোশ্চেনটাতে বলেই যে 3C ব্যাস বিশিষ্ট, তাহলে আমি ব্যাসার্ধটা তাহলে কত 3C/2 হলো ব্যাসার্ধ। আচ্ছা, এবার এখানে ব্যাসার্ধ আমি এটা আবার বার করলাম মধ্যবিন্দু দিয়ে, মধ্যবিন্দু বলছি, মানে ব্যাসার্ধ আবার বের করা, যে মানে ফর্মুলা দিয়ে ব্যাসার্ধ বার করলাম, তাহলে এটাও ব্যাসার্ধ আবার এটাও ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধকে ইকুয়াল করে দিলাম, ইকুয়াল করে আমি এই একটা সমীকরণ পেলাম, রইল এত দূর থাক। আর ত্রিভুজের ভর কেন্দ্র আমি ধরে নিলাম h, k, ঠিক আছে। এবার ত্রিভুজের ভর কেন্দ্রের ফর্মুলা আশা করি তোমরা সবাই জানো, যে x1 + x2 + x3/3 আর y1 + y2 + y3/3 কেন হলো, কারণ দেখো একটা সাধারণ ব্যাপার বোঝো, যদি আমার এখানে কোনো একটা সরলরেখা হয়, সরলরেখার মধ্যবিন্দু বার করে কি করে, x1 y1 x2 y2, এবার এই সরলরেখার মধ্যবিন্দু বার করে কী করে, যেহেতু আমার এখানে দুটো স্থানাঙ্ক বা দুটো বিন্দু, তাই জন্য আমি এখানে কী করছি, এক্সের সহগ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করছি, আর ওয়াইয়ের সহগ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করছি। ত্রিভুজের ভরকেন্দ্র মানেও তাই, ত্রিভুজের মধ্যবিন্দুটা, ভরকেন্দ্র হয় মানে হচ্ছে মধ্যবিন্দুটা, কেন্দ্র তো একটা বৃত্তের কেন্দ্র মানে কি মধ্যবিন্দু, তো সেরকমই ত্রিভুজেরও তাই। ত্রিভুজের এখানে 3টে বিন্দু, তাই জন্য আমি এখানে 3 দিয়ে ভাগ করেছি, আর এখানে 3টে স্থানাঙ্ক হবে x1 x2 x3, ওয়াইয়েরও তাই 3টে স্থানাঙ্ক, তাই আমি এখানটা তাই করলাম। আচ্ছা, এবার 3টে স্থানাঙ্ক এই কোশ্চেনে কী কী আছে সেটা দেখে নেওয়া যাক, মানে ছবি অনুযায়ী, মানে 3টে স্থানাঙ্ক যদি দেখি, দেখো ত্রিভুজটা কি ও এ বি, এটা তো ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজে এখানে এক্স ওয়াই স্থানাঙ্ক 0 এক্স ওয়াই দুটোই 0। আচ্ছা, এখানে এর স্থানাঙ্কটা হচ্ছে a, 0 আর এখানে হচ্ছে 0, b, তাহলে সেটাই আমি এখানটা করেছি। দেখো এই 0 আর a 0 আর এখানে 0 0 b, ঠিক আছে। তাহলে এবার 0গুলো তো চলে যোগ হলে যা থাকে তাই, মানে a/3 b/3 এতটুকু হলো। আচ্ছা, ত্রিভুজের ভরকেন্দ্র আমি এটা ধরে নিয়েছি, আবার ত্রিভুজের ভরকেন্দ্র এটাও বেরোলো।
সুতরাং আমি বলতে পারি যে এইচ ইকুয়ালস টু এ বাই থ্রি, তাহলে এ ইকুয়ালস টু থ্রি এইচ, আবার কে ইকুয়ালস টু বি বাই থ্রি, তাহলে বি ইকুয়ালস টু থ্রি কে, হয়ে গেল। আচ্ছা আমরা এখানে এই সমীকরণটা পেয়েছি তো, এ বি সি দিয়ে একটা সমীকরণ, তাহলে এই যে এ বি এর মানগুলো আমি এখানটা বসিয়ে দেবো, এই সি এর মানটাও বসিয়ে দেবো। সি এর মান আমরা সি এর মান বসাবো না, এ বি এর মানটা আমি এখানটা বসিয়ে দেবো, ঠিক আছে। তা আমি এখানে এ বি সি এর মান বসিয়ে দিলাম, এই থ্রি এইচ থ্রি কে, তাহলে এটা স্কোয়ার হোল স্কোয়ার হলো তো 9 হলো, এবার 9টাকে কমন নিয়ে 9টা কেটে দিলাম, তাহলে এইটা হয়ে গেলো আমার ওই সঞ্চয়পথের সমীকরণ। এবার সঞ্চয়পথের সমীকরণ আমরা সবাই এর আগেও করে দেখিয়েছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, মানে এইচকে এর জায়গায় এক্স আর ওয়াই দিয়ে রিপ্লেস করবো, ব্যাস এইটুকুই। তা আমার সঞ্চয়পথের সমীকরণ বার করতে দিয়েছিল, হয়ে গেল আমার বার করা। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো যাওয়া যাক এবার নেক্সট অঙ্কে। দেখো এরপরের অঙ্কটা কি বলেছে, বলেছে প্রমাণ করো যে এইটা একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে। হ্যাঁ, বলেছে এই বৃত্ত দ্বারা এই সরলরেখা একটা সমীকরণ, এটা সরলরেখা থেকে ছেদিত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। কি করে করব, মানে ব্যাপারটা কি বলেছে, প্রথমে বলেছে এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, মানে এটা একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত। এবারে বৃত্তের একটা জ্যা বলে দিয়েছে আমাকে, এই জ্যায়ের সমীকরণ আমার এখানে দেওয়া রয়েছে, এই যে এইটা হচ্ছে জ্যায়ের সমীকরণ। বলেছে এই জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত, মানে এই জ্যাটাকে আমি এক ব্যাস ধরে আমি আরেকটা বৃত্ত এরকম আঁকছি, জ্যাটাকে ব্যাস ধরে যদি আমি আরেকটা বৃত্ত আঁকি, তাহলে বলেছে এই বৃত্তের সমীকরণটা আমাকে বার করতে। তো প্রথমে আমার যেই সমীকরণটা দেওয়া আছে সেটা করি। আচ্ছা এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এটা এইদিকে নিয়ে এলাম, এই এটাকে যেটা ধ্রুবক পদ আছে সেটাকে বাদিকে নিয়ে এলাম, তাহলে এটা 1 নং সমীকরণ হলো। আচ্ছা এবার এখানে যে জ্যায়ের সমীকরণটা দেওয়া আছে সেটা সেখানেও তাই করলাম, ধ্রুবক পদটাকে বাদিকে নিয়ে আসলাম। এবার এই সূত্রটা আশা করি তোমরা সবাই জানো বা জেনে নাও, যে যখন এরকম কোনো প্রবলেম থাকবে তখন কী হবে, এই দুটো যে সমীকরণ, এই দুটো সমীকরণ দিয়ে এই অপর বৃত্তের সমীকরণটা সেই এই দুটো সমীকরণ দিয়ে লিখতে হয়। কীভাবে লিখতে হয়, এই প্রথম সমীকরণটা লিখব যে আমরা জানি নতুন বৃত্তের সমীকরণ, আমরা জানি নতুন বৃত্তের সমীকরণ কি হয়, এই সমীকরণ যেটা মানে বৃত্তের যে সমীকরণ সেটা লিখতে হয় প্লাস একটা ধ্রুবক পদ ধরে নেব, তার সাথে এই যে ব্যাসটার সমীকরণ সেটা ইনটু থাকবে, হলো। এবার এটা হচ্ছে নিয়ম, মানে যখন এরকম বলা থাকবে যে একটা বৃত্তের জ্যাকে অপর বৃত্তের ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, তখনই এই প্রবলেমটা আমি করব। আর সব সময় কি থাকবে, এখানে সরলরেখার বৃত্তের সমীকরণ দেওয়াই থাকবে। তাহলে এবার জাস্ট আমি এটা গুণ করব। আচ্ছা এখানটা আমি তাই করলাম, জাস্ট এখানটা গুণ করে দিলাম। গুণ করার পর কী হলো, এখানটা এই যে এক্সের সহগ হচ্ছে এইটা, আর এখানে এই ওয়াইয়ের সহগ হচ্ছে এইটা, আর এই ধ্রুবক পদ দুটোকে একদিকে নিয়ে এলাম। এখানে মাইনাস এ স্কোয়ার ছিল, মাইনাসটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানটা প্লাস এ স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এক্স আর ওয়ের সহগ থেকে কেন্দ্র কী করে বের করতে, আশা করি এতক্ষণে জেনে গেছো সবাই, এর আগের অঙ্কগুলোতেও দেখালাম যে তাহলে কেন্দ্রটা কী করে বার করব, -2 দিয়ে ভাগ করব। তাহলে -2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দিয়ে তো আর ভাগ যাচ্ছে না, তাহলে মাইনাস কে কস আলফা বাই 2, আর এই ওয়াইয়ের সহগটা তাহলে মাইনাস কে সাইন আলফা বাই 2, এটা হচ্ছে কেন্দ্র পেয়ে গেলাম। আচ্ছা এবার এই কেন্দ্রটা এই ব্যাসের ওপরেই অবস্থান করছে, মানে কেন্দ্র তো সবসময় ব্যাসের ওপরেই থাকছে, বৃত্তের ব্যাসের ওপরেই তো কেন্দ্রটা রয়েছে। তাহলে আমার এখানে আবার ব্যাসের সমীকরণটা দিয়ে দিয়েছে, তাহলে যখন কোনো একটা সরলরেখা কোনো একটা বিন্দুগামী হয়, তাহলে সেই বিন্দুটা কি সেই সরলরেখার সমীকরণে এক্স ওয়াই জায়গায় বসানো যায়, সেই স্থানাঙ্কটা। মানে এখানে যেহেতু ব্যাসের সমীকরণটা দেওয়া রয়েছে আর ব্যাসের ওপরেই যখন কেন্দ্রটা রয়েছে, তাহলে সেই কেন্দ্রটা আমি যত পেয়েছি, মানে কেন্দ্রটা একটা বিন্দু, সেই বিন্দু স্থানাঙ্কটা আমি নিশ্চয়ই ব্যাসের সমীকরণে বসিয়ে দিতে পারবো। তাহলে আমি সেটাই করছি। তাহলে এখানটা আমি এক্স আর ওয়াইয়ের জায়গায় মান দুটো বসিয়ে দিলাম। মানটা কী ছিল, কে কস আলফা। আচ্ছা এখানে কস আলফা তো অলরেডি একটা রয়েছে,
আবার এখানে একটা কে এর সঙ্গে কস আলফা, তাহলে কস আলফা গুণ করে কত কস স্কোয়ার আলফা হয়ে গেলো, এখানেও তাই সাইন স্কোয়ার আলফা হয়ে গেলো। এবার এই পিটাকে ডান দিকে নিয়ে গেলাম, পিটাকে ডান দিকে নিয়ে গেলে এখানে মাইনাস কে বাই টুটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এটা ইকুয়াল 1 হয়, তাহলে সেটাই 1 হয়ে গেল। আর এই কেটা মাইনাস টুটাকে এইদিকে গুণ করে দিলাম, তাহলে মাইনাস টু পি, তাহলে কে এর ফলে আমার কী লাভ হলো যে মাইনাস টু পি, মানে কে এর মানটা আমি পেয়ে গেলাম। তাহলে এই যে এইটা হচ্ছে বৃত্তের সমীকরণটা, মানে নতুন বৃত্তের যে সমীকরণটা এটা, এই যে লিখেছি নতুন বৃত্তের সমীকরণ, নতুন বৃত্তের সমীকরণটা এটা। এবার এখানে কেটা ধ্রুবক পদ ছিল, এবার কেটাই আমাকে ফাইন্ড আউট করতে হতো, তো কে এর মান পেয়ে গেলাম। এবার কে এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এবার এখানে সমীকরণের এই যে বৃত্তের সমীকরণ ছিল সেখানে কে এর মানটা বসিয়ে দিলাম মাইনাস টু পি। এবার এখানে বসানোর পরে কী হলো, বসিয়ে আমি এটার সাথে গুণ করে দিলাম। এরপর কী হলো, গুণ করার পরে মানে আমি একদম প্রথম যে সমীকরণটা সেটাতে বসিয়েছি, ঠিক আছে। এবার এখানটা গুণ করা হলো। এবার আমি বইয়ের মানে যেই কোশ্চেনে যেই সমীকরণটা দেওয়া আছে, কোশ্চেনে দেখো বলেছে এই যে এই রকম আকারে আমাকে আনতে হবে, সেটাই করলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু পি ব্র্যাকেটে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার। এখানে তাই করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা রেখেছি। আর এইখানটা এই যে এইটুকুটা যেটা এই যে এইটুকুর থেকে আমি কী করলাম, মাইনাস টু পিটাকে কমন নিলাম আর এটা ব্র্যাকেটে রেখে দিলাম। আর এই ধ্রুবক যে এই পদ দুটো, এই ধ্রুবক পদ দুটোকে ডান দিকে নিয়ে গেলাম। আর এখানে মাইনাস স্কোয়ার ছিল প্লাস স্কোয়ার হয়ে গেলো, আর প্লাস টু পি স্কোয়ার ছিল মাইনাস টু পি স্কোয়ার। ব্যাস আমার দেখো কোশ্চেনে যে ছিল প্রমাণটা সেটা চলে এসেছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি এত দূরই তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এর বাইরে আর কোনো অঙ্ক আশা করি হবে না। তো অবশ্যই এরপর আর কি ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। গুড বাই।